হ্যালো এভরিওয়ান, জেনারেল স্টাডিজ ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। মোস্ট ইম্পর্টেন্ট 100 MCQ অন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের পার্ট 3 ভিডিও এটি। এর আগে পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে। পার্ট 1 ভিডিওতে 10টি এবং পার্ট 2 ভিডিওতে 12টি কোশ্চেন খুব ভালোভাবে খুব ডিটেলসে আলোচনা করা হয়েছে। যদি তোমরা কেউ দেখে না থাকো তাহলে দেখে নিতে পারো। ঠিক আছে, এবার আমরা সরাসরি কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 1, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট কে ছিলেন? অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি মাদাম কামা, অপশন সি অ্যানি বেসান্ত, অপশন ডি বিজয়লক্ষ্মী পণ্ডিত। তাহলে ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে কে ছিলেন? এর অ্যান্সার হবে অ্যানি বেসান্ত, অপশন সি। তিনি কত খ্রিস্টাব্দে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন? 1917 ক্যালকাটা অধিবেশনে। অ্যানি বেসান্ত সম্পর্কে আর দু একটি তথ্য বলে দিই। যেমন অ্যানি বেসান্ত দুটি পত্রিকা সম্পাদনা করতেন, একটি হচ্ছে নিউ ইন্ডিয়া এবং অপরটি কমনওয়েলথ। তিনি হোম রুল আন্দোলন গড়ে তুলেছিলেন ভারতে। হোম রুল আন্দোলন কত সালে হয়েছিল? 1916 খ্রিস্টাব্দে হয়েছিল। 1916 খ্রিস্টাব্দে অ্যানি বেসান্ত এবং বালগঙ্গাধর তিলক এই দুজনে মিলে হোম রুল আন্দোলন গড়ে তুলেছিলেন। এছাড়া অ্যানি বেসান্ত ছিলেন ভারতে যে থিওজফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল তার অন্যতম প্রতিষ্ঠাতা। এবার অপশন এতে কি ছিল? অপশন এতে ছিল সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুও কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন। অ্যানি বেসান্ত কিন্তু ভারতীয় ছিলেন না, তিনি ছিলেন আয়ারল্যান্ডের অধিবাসী। তিনি আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন। ঠিক আছে, কিন্তু সরোজিনী নাইডু ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন। তিনি কত খ্রিস্টাব্দে হয়েছিলেন প্রেসিডেন্ট কংগ্রেসের? 1925 কানপুর অধিবেশনে। ঠিক আছে, আচ্ছা। অপশন বিতে ছিল মাদাম কামা। মাদাম কামা কে ছিলেন? মাদাম কামা একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং বিপ্লবী ছিলেন। তাকে ভারতীয় বিপ্লববাদের জননী হিসাবে উল্লেখ করা হয়। ঠিক আছে, অপশন ডিতে ছিল বিজয়লক্ষ্মী পণ্ডিত। বিজয়লক্ষ্মী পণ্ডিত একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিচ্ছি। বিজয়লক্ষ্মী পণ্ডিত প্রথম মহিলা ছিলেন যিনি ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হয়েছিলেন। ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলির প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত এবং তিনি সম্পর্কে ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরুর বোন। ঠিক আছে, এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2 কি বলছে? দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাট দ্য টাইম অফ পার্টিশন অফ ইন্ডিয়ার সময় কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন? পার্টিশন অফ ইন্ডিয়া অর্থাৎ বলতে যাচ্ছে ভারতের স্বাধীনতার সময় কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন। তার মানে কত সালে? 1947 যখন ভারত স্বাধীন হচ্ছে অর্থাৎ পার্টিশন অফ ইন্ডিয়া হচ্ছে তখন কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন? অপশন এ মৌলানা আবুল কালাম আজাদ, অপশন বি সুচেতা কৃপালনি, অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন ডি জে.বি. কৃপালনি। এর অ্যান্সার কি হবে? অপশন ডি জে.বি. কৃপালনি। স্বাধীনতার সময় অর্থাৎ পার্টিশন অফ ইন্ডিয়ার সময় জে.বি. কৃপালনি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট। অপশন এতে কি বলেছিল? মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদও কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন এবং দীর্ঘ সময় তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। 1940 থেকে 1946 পর্যন্ত তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে, এবং তিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। তার রচিত একটি বইয়ের নাম বারবার পরীক্ষায় পড়ে। তার রচিত একটি বিখ্যাত বই আছে যেটি কোশ্চেনে বারবার পড়ে, যে বইটি কার লেখা? বইটির নাম কি? বইটির নাম হলো ইন্ডিয়া উইন্স ফ্রিডম। কোশ্চেন এরকম পড়ে যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক কে? এই বইটির লেখক হচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ। এছাড়া তিনি আল হিলাল নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন। এই ধরনের তথ্যগুলো আমাদের বিভিন্ন কোশ্চেন করার সময় রিভাইজ করে নিতে হবে, বারবার রিভাইজ করে নিতে হবে। ঠিক আছে, এরপরে অপশন বিতে কি বলেছে? সুচেতা কৃপালনি কে ছিলেন? তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। এছাড়া তার একটি অনেক সময় কোশ্চেনে পড়ে যে স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? তার অ্যান্সার হবে সুচেতা কৃপালনি। ঠিক আছে, সুচেতা কৃপালনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন? তিনি হয়েছিলেন উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার হয়েছিলেন এবং তিনি হলেন প্রথম
প্রথম ভারতীয় মহিলা যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন স্বাধীন ভারতে। আচ্ছা, অপশন সিতে বলেছে কি সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল সম্পর্কে আমরা জানি, সর্দার বল্লভভাই প্যাটেল স্বাধীন ভারতের প্রথম কি ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বা হোম মিনিস্টার। এছাড়া তিনি কি ছিলেন, ডেপুটি পিএম, ডেপুটি প্রাইম মিনিস্টারও ছিলেন। স্বাধীন ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এছাড়া তিনি বিভিন্ন কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন বিভিন্ন একাধিকবার। তার মধ্যে যেমন একটা গুরুত্বপূর্ণ অধিবেশন হয়েছিল 1931 সালের করাচি অধিবেশন। ঠিক আছে, করাচি অধিবেশন কি কারণে গুরুত্বপূর্ণ? করাচি অধিবেশনেই ফান্ডামেন্টাল রাইটসের উপরে রেজলিউশন পাস হয়েছিল, এবং রেজলিউশনটা কে ড্রাফট করেছিলেন? জওহরলাল নেহেরু। ঠিক আছে, এইভাবে আমাদের লিঙ্ক করে করে বিভিন্ন তথ্যগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেন নাম্বার 3। হু অ্যামং দ্য ফলোয়িং রিপিলড দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট? আগে আমাদের জেনে নিতে হবে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কবে আনা হয়েছিল। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আনা হয়েছিল 1878-এ। আর এটা রিপিল করা হয়েছিল কবে? রিপিল করা হয়েছিল 1882-তে। এবার আমাদের কোশ্চেন বলছে যে হু অ্যামং দ্য ফলোয়িং রিপিল দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট? কে রিপিল করেছিলেন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট? তো অপশন কি বলেছে? লর্ড ডাফরিন, লর্ড রিপন, লর্ড কার্জন, লর্ড হার্ডিঞ্জ। এর অ্যান্সার কি হবে? লর্ড রিপন এটা রিপিল করেছিলেন। আচ্ছা, এই যে আমরা বললাম একটু আগে 1878 খ্রিস্টাব্দে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আনা হয়েছিল, সেই কে এনেছিলেন বা সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন? তিনি ছিলেন লর্ড লিটন। ঠিক আছে, আচ্ছা, লর্ড ডাফরিনের সময়ে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। লর্ড কার্জনের সময় বঙ্গভঙ্গ হয়েছিল কবে? 1905 খ্রিস্টাব্দে। তারিখটা মনে আছে? তারিখ হচ্ছে 16 অক্টোবর। আর লর্ড হার্ডিঞ্জের সময় কি হয়েছিল? বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল কত সালে? 1911 খ্রিস্টাব্দে। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল যে এই বঙ্গভঙ্গ রদ হয়েছিল, প্লাস ক্যালকাটা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তর করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 4। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 clearly defined the separation of the power between the judiciary and the legislature, the jurisdiction of the central and provincial governments, the power of the Secretary of State for the India and the Viceroy. অপশন ডি, নান অফ দ্য অ্যাবাভ। আচ্ছা, এখানে ক্লিয়ারলি ডিফাইন করা হয়েছিল কোন অপশনগুলোর মধ্যে কোনটি ক্লিয়ারলি ডিফাইন করা হয়েছিল? কোথায়? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এ। এই অ্যাক্টের আরেকটা নাম কি? মন্টেগু চেমসফোর্ড রিফর্মস বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। ঠিক আছে, মন্টেগু চেমসফোর্ড রিফর্মস বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন বি, দ্য জুরিসডিকশন অফ সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। এদের যে জুরিসডিকশন, সেন্ট্রাল গভর্নমেন্ট আর প্রভিন্সিয়াল গভর্নমেন্টের যে জুরিসডিকশন, সেগুলো ক্লিয়ারলি ডিফাইন করা ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এ। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দিই যে প্রভিন্সিয়াল যে গভর্নমেন্ট ছিল, সেখানে ডায়ার্কি চালু করা হয়েছিল প্রভিন্সে। এখানে প্রভিন্সের জুরিসডিকশন দুটো ভাগে ভাগ করা ছিল। এই দুটো ভাগ কি ছিল? একটা ছিল ট্রান্সফার সাবজেক্ট, একটা রিজার্ভ সাবজেক্ট। ট্রান্সফার সাবজেক্টের পরিচালনা কে করতো? গভর্নর পরিচালনা করতো মন্ত্রিসভার পরামর্শ অনুসারে, যে মন্ত্রিসভা লেজিসলেটিভ কাউন্সিলের কাছে দায়বদ্ধ ছিল। আর রিজার্ভ সাবজেক্ট পরিচালনা করতো গভর্নর এবং তার আন্ডারে থাকা এক্সিকিউটিভ কাউন্সিল। ঠিক আছে, তাই এই ব্যবস্থাটাকে ডায়ার্কি ব্যবস্থা বলা হতো। এই ডায়ার্কি ব্যবস্থা 1919 সালে প্রভিন্সে আনা হলেও এটি তুলে দেওয়া হয় 1935 সালের ভারত শাসন আইন অনুসারে। আবার 1919 সালে সেন্ট্রালে ডায়ার্কি ছিল না, কিন্তু 1935 সালে
যে আইন আনা হয় তাতে সেন্টারে ডায়ার্কি ব্যবস্থা আনা হয়। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই যে মন্টেগু চেমসফোর্ড রিফর্মসও বলা হয় এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টকে। এখানে মন্টেগু ছিলেন সেই সময়কার সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, আর চেমসফোর্ড ছিলেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অ্যান্ড ভাইসরয়। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5, Simon Commission of 1927 was boycotted because option A, there was no Indian member in the commission, it supported the Muslim League, Congress felt that the people of India are entitled to Swaraj, option D, there were difference among the members। বলেছে সাইমন কমিশন অফ 1927 যে বয়কট করেছিল ভারতীয়রা এবং তার বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠেছিল, এটার কারণ কি? বয়কট করা হয়েছিল তার কারণ কি? তো এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে যে কোনো ভারতীয় মেম্বার ছিল না, এখানে কোনো ভারতীয় মেম্বার ছিল না। অপশন এ অ্যান্সার হবে, দেয়ার ওয়াজ নো ইন্ডিয়ান মেম্বার ইন দ্য কমিশন। ঠিক আছে, আচ্ছা, কমিশন, এই যে সাইমন কমিশন গঠন করা হয়েছিল, কী জন্য গঠন করা হয়েছিল? শাসনতান্ত্রিক সংস্কারের উপরে সুপারিশ করার জন্য সাইমন কমিশন গঠন করা হয়েছিল। এটা 7 জন সদস্যের কমিশন ছিল এবং এখানে সবাই হচ্ছে যে নন ইন্ডিয়ান ছিল। ঠিক আছে, এটা তৈরি হয়েছিল 1927 সালে। এরা ভারতে এসেছিল কবে? 1928 সালে। 1928 সালে ভারতে এসেছিল তখন ভারতীয়রা এর বিরুদ্ধে আন্দোলন করেছিল, প্রতিবাদ আন্দোলন হয়েছিল, বিভিন্ন জায়গায় মাস মুভমেন্ট হয়েছিল। এই আন্দোলনে অংশ নিতে গিয়েই লালা লাজপত রায় লাহোরে একটি মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে তিনি প্রহৃত হয়েছিলেন এবং কিছুদিন হসপিটালে অসুস্থ থাকার পরে এই অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছিল। ঠিক আছে, এই সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিতে গিয়েই প্রকৃতপক্ষে লালা লাজপত রায়ের মৃত্যু হয়েছিল। ঠিক আছে, আরেকটা জিনিস, এই সাইমন কমিশন যে রিপোর্ট জমা দিয়েছিল সেই রিপোর্টের উপর বেস করেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 আনা হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 6, which one of the following events was characterized by Montagu as preventive murder? আমরা মন্টেগু আগেই পেলাম, মন্টেগু চেমসফোর্ড রিফর্মসে আমরা বললাম যে মন্টেগু সেই সময় মানে 1919 সালে যখন মন্টেগু চেমসফোর্ড রিফর্মস আনা হয়েছিল সেই সময় গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয় ছিলেন ভারতের। তো তিনি কোন ঘটনাকে প্রিভেন্টিভ মার্ডার বলেছিলেন? অপশন এ, কিলিং অফ আইএনএ অ্যাক্টিভিস্ট, ম্যাসাকার অ্যাট জালিয়ানওয়ালাবাগ, অপশন সি, শুটিং অফ দ্য মহাত্মা গান্ধী, অপশন ডি, শুটিং অফ কার্জন উইলি। তো এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে ম্যাসাকার অ্যাট জালিয়ানওয়ালাবাগ। জালিয়ানওয়ালাবাগে যে ম্যাসাকার হয়েছিল সেটাকেই মন্টেগু কি বলেছিল? প্রিভেন্টিভ মার্ডার। আচ্ছা, এটা কবে হয়েছিল জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার? 1919, 1919-এর কত তারিখে? 13ই এপ্রিল, 1919-এর 13ই এপ্রিল। এই ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন। ঠিক আছে, এবং পরবর্তীকালে কি হয়েছিল? অহিংস অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল কবে? 1920 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই যে এই যে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার হয়েছিল এটার বিষয়ে তদন্ত করার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট একটা তদন্ত কমিটি গঠন করেছিল। সেই তদন্ত কমিটির নাম কি ছিল? হান্টার কমিশন। ঠিক আছে, আচ্ছা, এখানে অপশন সিতে একটা জিনিস বলেছিল শুটিং অফ মহাত্মা গান্ধী। তো মহাত্মা গান্ধী কবে গুলি করা হয়েছিল? মহাত্মা গান্ধী কে নাথুরাম গডসে নামে এক ব্যক্তি গুলি করে হত্যা করেছিল। তো কত সালে? 1948 সালে। তারিখটা কত ছিল? 30 জানুয়ারি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 7, হু অ্যামং দ্য ফলোয়িং সাজেস্টেড দ্য উইন্ডিং আপ অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আফটার ইন্ডিয়া অ্যাটেন্ড
ইন্ডিপেন্ডেন্স? অপশন এ সি রাজাগোপালাচারী, অপশন বি আচার্য কৃপালনী, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি জয়প্রকাশ নারায়ণ। তো এর অ্যান্সার কি হবে? অপশন হবে মহাত্মা গান্ধী। ঠিক আছে, আচ্ছা অপশন এতে কি বলেছিল? রাজাগোপালাচারী সম্পর্কে একটা জিনিস বলে দিই, তিনি ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং তিনি ছিলেন ভারতের একমাত্র ভারতীয় যিনি গভর্নর জেনারেল হয়েছিলেন। ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন একমাত্র ভারতীয় যিনি হচ্ছেন রাজাগোপালাচারী, এবং তিনি ছিলেন ওয়েস্ট বেঙ্গলের প্রথম গভর্নর। ওয়েস্ট বেঙ্গল স্বাধীনতার পর ওয়েস্ট বেঙ্গলের প্রথম গভর্নর হয়েছিলেন রাজাগোপালাচারীকে চক্রবর্তী রাজাগোপালাচারীকে ভারতরত্ন সম্মান প্রদান করা হয়েছিল। প্রথম যে 1954 সালে ভারতরত্ন সম্মান প্রদান করা শুরু হয়েছিল, সেই সময় 3 জনকে ভারতরত্ন সম্মান প্রদান করা হয়েছিল। একজন হচ্ছেন রাজাগোপালাচারী, একজন হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন, আরেকজনকে সিভি রমন। এই 3 জনকে প্রথম যেবার ভারতরত্ন সম্মান দেওয়া শুরু হলো সে বছর ভারতরত্ন সম্মান দেওয়া হয়েছিল। আচ্ছা, জেবি কৃপালনী সম্পর্কে আমরা আগে পেলাম যে জেবি কৃপালনী যখন ভারত স্বাধীন হয় বা পার্টিশন অফ ইন্ডিয়া হয় সেই সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। ঠিক আছে, আর জেপি বা জয়প্রকাশ নারায়ণ একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ছিলেন। স্বাধীনতার পরবর্তীকালে যখন ইন্দিরা গান্ধী এমার্জেন্সি জারি করেছিলেন, সেই সময় এমার্জেন্সির বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল তাতে তিনি মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 8. The Anarchical and Revolutionary Crime Act 1919 was popularly known as option A Rowlatt Act, option B Pitt's India Act, option C Indian Arms Act, option D Ilbert Bill. ঠিক আছে, অ্যান্সার কি হবে? অ্যান্সার এটা মোটামুটি জানা কোশ্চেন, সোজা কোশ্চেন বলতে পারা যায়। অপশন এ হচ্ছে এর অ্যান্সার, রাওলাট অ্যাক্ট। রাওলাট অ্যাক্টের আরেক নাম কি ছিল? অ্যানার্কিক্যাল অ্যান্ড রেভলিউশনারি ক্রাইম অ্যাক্ট 1919। ঠিক আছে, পিটস অ্যাক্ট কবে ছিল? 1784। আর্মস অ্যাক্ট 1800 কত? 1800, এটা সম্ভবত 1886 অথবা 1886 না, 1876 অথবা 78 এরকম কিছু একটা হবে, এটা একটু দেখে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, আর ইলবার্ট বিল কবে ছিল? ইলবার্ট বিল এসেছিল 1883-তে। ইলবার্ট বিল কে এনেছিলেন? সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড রিপন। আর আর্মস অ্যাক্ট কে এনেছিলেন? লর্ড লিটন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং লিডার্স ডিড নট বিলিভ ইন দ্য ড্রেন থিওরি অফ দাদাভাই নওরোজি? দাদাভাই নওরোজির ড্রেন থিওরি কে বিশ্বাস করতেন না বা বিলিভ করতেন না? আচ্ছা, এই যে ড্রেন থিওরি, এটা কোথায়, কোন বইয়ে তিনি উল্লেখ করেছিলেন দাদাভাই নওরোজি? আর একটা বিখ্যাত বই আছে দাদাভাই নওরোজির, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এই বইটিতে তিনি এই ড্রেন থিওরি বা ড্রেন অফ ওয়েলথ থিওরি অবতারণা করেছিলেন বা লিখেছিলেন। ঠিক আছে, তো এই ড্রেন অফ ওয়েলথ থিওরি বা ড্রেন থিওরি কে বিশ্বাস করতেন না নিম্নলিখিতদের মধ্যে? অপশন এ বি.জি. তিলক বা বালগঙ্গাধর তিলক, অপশন বি আর.সি. দত্ত বা রমেশচন্দ্র দত্ত, অপশন সি এম.জি. রানাডে বা মহাদেব গোবিন্দ রানাডে, অপশন ডি স্যার সৈয়দ আহমেদ খান। তো এদের মধ্যে এরা সবাই এই তত্ত্বের সমর্থক ছিলেন। প্রথম 3 জন এই থিওরিকে বিশ্বাস করতেন না, স্যার সৈয়দ আহমেদ খান, যিনি আলিগড় মুভমেন্ট শুরু করেছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 10. হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট অ্যাবাউট দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান? ক্যাবিনেট মিশন প্ল্যান সম্পর্কে কোনটা কারেক্ট নয়? আচ্ছা, ক্যাবিনেট মিশন প্ল্যান কবে এসেছিল? 1946, সালটা মনে রাখতে হবে, 1946।
অপশন এ কি বলেছে, প্রভিন্সিয়াল গ্রুপিং। অপশন বি, ইন্টিরিয়াম ক্যাবিনেট অফ ইন্ডিয়ান্স। অপশন সি, অ্যাকসেপ্টেন্স অফ পাকিস্তান। অপশন ডি, কনস্টিটিউশনাল ফ্রেমিং রাইটস। আমরা একটা একটা করে দেখব। প্রভিন্সিয়াল গ্রুপিং সম্পর্কে বলা ছিল ক্যাবিনেট মিশন প্ল্যানে। ইন্টিরিয়াম ক্যাবিনেট অফ ইন্ডিয়ান্স এটাও ছিল। আচ্ছা, অ্যাকসেপ্টেন্স অফ পাকিস্তান, অ্যাকসেপ্টেন্স অফ পাকিস্তান এটা ছিল না, তাহলে এটাই অ্যান্সার। পাকিস্তানকে অ্যাকসেপ্ট করা হয়নি। পাকিস্তান যে প্রস্তাব মুসলিম লীগ দাবি করছিল সেই সময়, তা সেটা ক্যাবিনেট মিশন প্ল্যানের মধ্যে ছিল না। ঠিক আছে, আর কনস্টিটিউশনাল ফ্রেমিং রাইটস এটাও ছিল ক্যাবিনেট মিশন প্ল্যানের মধ্যে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে অপশন সি, অ্যাকসেপ্টেন্স অফ পাকিস্তান। পাকিস্তান প্রস্তাবকে কিন্তু ক্যাবিনেট মিশন প্ল্যানে অ্যাকসেপ্ট করা হয়নি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান লিডার্স ওয়াজ ডিসমিসড বাই দ্য ব্রিটিশ ফ্রম দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস? ইন্ডিয়ান সিভিল সার্ভিস থেকে কোন ভারতীয় লিডারকে বরখাস্ত করা হয়েছিল ব্রিটিশদের দ্বারা? অপশন এ, সত্যেন্দ্রনাথ টেগোর। অপশন বি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। অপশন সি, আর.সি. দত্ত। অপশন ডি, সুভাষচন্দ্র বোস। আচ্ছা, এখানে যে বলে সত্যেন্দ্রনাথ টেগোর, তিনি প্রথম ভারতীয় যিনি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। সুরেন্দ্রনাথ ব্যানার্জিও সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং তিনি সেই চাকরিতে যোগদান করেছেন। আর.সি. দত্ত কিন্তু সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং চাকরিতে যোগদান করেছিলেন। সুভাষচন্দ্র বসুও পরীক্ষায় পাস করেছিলেন এবং এই পরীক্ষায় তিনি চতুর্থ হয়েছিলেন, কিন্তু তিনি চাকরিতে যোগদান করেননি। আচ্ছা, তার মানে সবাই এই চারটা অপশনের মধ্যে সবাই সিভিল সার্ভিস পরীক্ষায়, তৎকালীন সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু কাকে ব্রিটিশ গভর্নমেন্ট বরখাস্ত করেছিল? এর অ্যান্সার হবে অপশন বি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে বরখাস্ত করা হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, সত্যেন্দ্রনাথ টেগোর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা ছিলেন এবং তিনি প্রথম ভারতীয় যিনি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। ঠিক আছে। আচ্ছা, আর রমেশচন্দ্র দত্ত ছিলেন কিন্তু স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন। কংগ্রেসে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। কত সালে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন? 1899-এ তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন। তার লেখা একটা বিখ্যাত বই ছিল ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। ঠিক আছে। সুভাষচন্দ্র বসুর লেখা একটা বিখ্যাত বই আছে, একটা বিখ্যাত বই, সেটার নাম কি? দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন কত সালে? 1938 সালে এবং 1939 সালে। 1938 সালে হরিপুরা কংগ্রেসে এবং 1939 সালে ত্রিপুরী কংগ্রেসে। ঠিক আছে। এরপর নেক্সট কোশ্চেন নাম্বার 12, as an alternative to the partition of India, Gandhiji suggested to Mountbatten that he postponed granting of independence, invited Jinnah to form the government. Option C, invited Nehru and Jinnah to form the government together. Option D, invite the army to take over for some time. এর অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন বি, ইনভাইটেড জিন্না টু ফর্ম গভর্নমেন্ট। জিন্নাকেই গভর্নমেন্ট তৈরি করার জন্য আবেদন করার পক্ষে ছিলেন পার্টিশন অফ ইন্ডিয়া আটকানোর জন্য। ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 13, দ্য ফার্স্ট ভেঞ্চার অফ গান্ধী ইন অল ইন্ডিয়া পলিটিক্স ওয়াজ দ্য? অপশন এ, নন কোঅপারেশন মুভমেন্ট। অপশন বি, রাওলাট সত্যাগ্রহ। অপশন সি, চম্পারণ মুভমেন্ট। অপশন ডি, ডান্ডি মার্চ। অল ইন্ডিয়া ক্ষেত্রে গান্ধীজির প্রথম আন্দোলন কোনটি সেটি জানতে চেয়েছে। তো এর অ্যান্সার কি হবে? রাওলাট সত্যাগ্রহ। রাওলাট সত্যাগ্রহ কত সালে হয়েছিল? 1919 সালে। ঠিক আছে। বাকি অপশনগুলো আমরা একটু দেখে নিই কোনগুলো কবে হয়েছিল। যেমন নন কোঅপারেশন মুভমেন্ট কবে হয়েছিল? 1920 থেকে 1922 পর্যন্ত। 1922 সালে গিয়ে এই আন্দোলনটি স্থগিত করে দেওয়া হয়। গান্ধীজি নন কোঅপারেশন মুভমেন্ট বাতিল করে দেন। কেন?
চৌরি চৌরা ইনসিডেন্টসের জন্য। চৌরি চৌরা যে ঘটনাটি ঘটেছিল সেই কারণে তিনি নন কোঅপারেশন মুভমেন্ট বাতিল করে দেন। তো চৌরি চৌরা ঘটনাটা কত তারিখ হয়েছিল? 1922 সালের কত তারিখে হয়েছিল? 4th ফেব্রুয়ারি। ঠিক আছে। আর এই যে চৌরি চৌরা জায়গাটা বর্তমানে কোথায় অবস্থিত? বর্তমান উত্তরপ্রদেশের গোরখপুর ডিস্ট্রিক্টে অবস্থিত। চম্পারণ মুভমেন্ট কত সালে হয়েছিল? 1917 সালে। এবং এটি ছিল গান্ধীজির প্রথম আন্দোলন, যেটি তিনি ভারতবর্ষে এসে প্রথম আন্দোলন করেছিলেন, সেটি হলো চম্পারণ মুভমেন্ট। কোথায়? চম্পারণ জায়গাটি কোথায় অবস্থিত? বিহারে। বর্তমান বিহারে অবস্থিত চম্পারণ জায়গাটি। এবং ভারতবর্ষে এসে তিনি প্রথম এই আন্দোলন গড়ে তোলেন। এবং চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনের বিষয়বস্তু কী ছিল? তিনি এখানে এই আন্দোলনের মাধ্যমে নীল চাষিদের পক্ষে দাঁড়িয়েছিলেন, নীল চাষিদের অধিকারের পক্ষে দাঁড়িয়েছিলেন। ঠিক আছে। আর গান্ধীজি ভারতবর্ষে কবে ফিরে আসেন সাউথ আফ্রিকা থেকে? এটা আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে 1915 খ্রিস্টাব্দে। 1915 খ্রিস্টাব্দে ভারতবর্ষে ফিরে আসেন। কত তারিখ? 10 জানুয়ারি। 10 জানুয়ারিটা আমরা কি প্রবাসী ভারতীয় দিবস হিসাবে এই কারণে পালন করি, কারণ গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে 10 জানুয়ারি ভারতবর্ষে ফিরে এসেছিলেন। কবে? 1915 সালে। এবং ফিরে আসার পর 1917 সালে তিনি বিহারের চম্পারণে নীলকর চাষিদের পক্ষে আন্দোলন গড়ে তুলেছিলেন। ডান্ডি মার্চ কবে হয়েছিল? 1930 সালে। 1930 সালের কবে শুরু হয়েছিল? 1930 সালের কত তারিখ শুরু হয়েছিল? 12ই মার্চ থেকে শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল 6 এপ্রিল। মানে টোটাল 26 দিন ধরে এই ডান্ডি মার্চ হয়েছিল। ডান্ডি মার্চের মাধ্যমেই গান্ধীজি সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট শুরু করেছিলেন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন। When Congress leaders condemned the Montagu-Chelmsford reform, many moderates left the party to form the option A Swarajya Party, option B Indian Freedom Party, option C Independence Federation of India, option D Indian Liberal Federation. তো কংগ্রেসের বেশিরভাগ নেতারা যখন মন্টেগু চেমসফোর্ড রিফর্মসের বিরোধিতা করেছিলেন, তখন নরমপন্থীরা মানে মডারেটসরা এটা সাপোর্ট করেছিলেন এবং কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে আলাদা একটা পার্টি তৈরি করেছিলেন। সেই পার্টির নাম কি? তাহলে অপশন কি, অ্যান্সার কি হবে? স্বরাজ্য পার্টি এটা হবে না, অপশন বি হবে না, অপশন সি হবে না, অ্যান্সার হবে অপশন ডি ইন্ডিয়ান লিবারাল ফেডারেশন। এটা কারা তৈরি করেছিলেন? এর নেতৃত্বে কারা ছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, তেজ বাহাদুর সুপ্রু, M.R. জয়কার, শ্রীনিবাস শাস্ত্রী প্রমুখ নরমপন্থী নেতারা বা মডারেটসরা এই পার্টিটা তৈরি করেছিলেন এবং তারা সবাই মন্টেগু চেমসফোর্ড রিফর্মসের পক্ষে ছিলেন, সমর্থনে ছিলেন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন। হু ড্রাফটেড দ্য রেজলিউশন অন ফান্ডামেন্টাল রাইটস ফর দ্য করাচি সেশন অফ কংগ্রেস ইন 1931? এটা আমরা আগে আলোচনার ক্ষেত্রে গিয়ে পেয়েছিলাম যে সর্দার বল্লভভাই প্যাটেল সম্পর্কে আলোচনা করতে গিয়ে পেয়েছিলাম যে 1931 সালের করাচি সেশনে কি হয়েছিল, রেজলিউশন অন ফান্ডামেন্টাল রাইটস সেটা পাস হয়েছিল। তো এই যে ড্রাফট করা হয়েছিল, এই যে ড্রাফটিংটা কে করেছিলেন? এর অ্যান্সার কি হবে? জওহরলাল নেহেরু। এবং এই যে করাচি সেশন অফ ইন্ডিয়ান কংগ্রেস 1931 এই সময় এর প্রেসিডেন্ট কে ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে জওহরলাল নেহেরু এর ড্রাফটিং করেছিলেন কিসের? রেজলিউশন অন ফান্ডামেন্টাল রাইটসের। ঠিক আছে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। যদি ভিডিওটি সবার ভালো লাগে তাহলে লাইক করে দেবে এবং যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করবে। ঠিক আছে। থ্যাংক ইউ।